হাই, আমি দিশানি চ্যাটার্জি, ডাকনাম দিশা। কলেজের থার্ড ইয়ারের স্টুডেন্ট। মা বাবা আর একমাত্র দাদাকে নিয়ে আমাদের ছোট্ট সুখী পরিবার। মধ্যবিত্ত পরিবার আমাদের। বাবা স্কুল টিচার, মা সাধারণ হাউসওয়াইফ। আমি আর দাদা বাবার টাকায় ফুটানি মারা সম্পূর্ণ বেকার পাবলিক। আমার একমাত্র দাদা ভাই মিস্টার দিশান চ্যাটার্জি মেডিকেল ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তবে আমার আরেকটি পরিচয় আছে, আমি একজন জুনিয়র ফ্যাশন ডিজাইনার, সবেমাত্র জয়েন করেছি। আগামীকাল আমার অফিসে প্রথম দিন, তাই একটু নার্ভাস আছি আর কি। আসলে কি বলুন তো, আমাকে যে দেখে সেই বলে আমার নাকি পায়ের তলায় সর্ষে। আর আমার মা তো বলেই দিয়েছে আমার দ্বারা কোনো কাজ করা সম্ভব নয়। এমনকি আমার বড় নাকি আমাকে সহ্য করতে না পেরে বিয়ের পরের দিনই আমাকে বাবার বাড়ি দিয়ে যাবে। তাই মাকে দেখাতে আমি এত তাড়াতাড়ি জবটা নিয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে আমার মায়ের সাথে চ্যালেঞ্জ করে আমি আসলে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি। তো এই যা, আপনাদের আমার জীবনের সমস্যা জানাতে গিয়ে তো আমার চরিত্রটাই বলতে ভুলে গেলাম। আমি হলাম গিয়ে আমার নামের পারফেক্ট ম্যাচ। কি বুঝতে পারলেন না তো? চলুন বুঝিয়ে বলছি। আসলে কোনো এক অজানা জিনের সুসজ্জিত হওয়ার কারণে আমার রক্তে অন্যায় অ্যান্টিবডি বিপুল পরিমাণে তৈরি হয়ে গেছে। ফলস্বরূপ আমি অন্যায় সহ্য করতে পারি না। আমার সামনে কোনো অন্যায় হলে আমার রাগে পারদ এতটাই বেড়ে যায় যে নিজেকে কন্ট্রোল করতে পারি না, একেবারে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ি। এটা হলো গিয়ে লোকের কথায় আমার চরিত্রের সবচেয়ে বড় খারাপ দিক। এছাড়াও আমি ভীষণ দুষ্টু, এতটাই দুষ্টু যে বড় ছোট কেউই আমার দুষ্টমির হাত থেকে নিস্তার পায় না। ঘন্টার পর ঘন্টা আমি কোনো কাজ ছাড়াই শুয়ে বসে থাকতে পারি। এছাড়াও আমার আরো অনেক দুর্গুণ আছে যেগুলো বলে আর নিজেকে লজ্জা দিতে চাই না। আপনারা বরং গল্প করতে করতে জানবেন। হেই, আই অ্যাম আহির রায় চৌধুরী, চৌধুরী ক্রিয়েশনের একমাত্র উত্তরাধিকারী। মা বাবা, দিম্মা, ঠাকুরমা, কাকাই কাম্মা, দাদা ভাই, কাকার ছেলে, বৌদি, ভাই নিয়ে একটা জয়েন্ট ফ্যামিলি আমাদের। আর হ্যাঁ, আমরা কিন্তু একটা দুষ্ট মিষ্টি পিচ্চি বোন আছে। কি পাঠক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভাবছেন দাদা ভাই বোন থাকা সত্ত্বেও আমি কিভাবে কোম্পানির একমাত্র উত্তরাধিকারী। একটু ধৈর্য ধরুন, সব জানতে পারবেন। আমার বাবা আদিত্য চৌধুরী, চৌধুরী ক্রিয়েশনের বর্তমান এমডি। মা আভেরি রায় চৌধুরী, হাউসওয়াইফ। সুদীপ্ত চৌধুরী আমার কাকাই, বাবার অ্যাসিস্ট্যান্ট হিসেবে সারা জীবন কোম্পানির দায়িত্ব সামলেছেন। কাকিয়া দীপি প্রিয়া সেন চৌধুরী, স্কুল টিচার, আমার সুপ্রিয় কাকাই। কাকিয়ার একমাত্র ছেলে আবি। আমার প্রিয় দাদা ভাইয়ের ছোট থেকেই স্বপ্ন ডাক্তার হওয়ার, আর তিনি সে পথেই হেরেছেন। আমার একমাত্র বৌদি ভাই তিথি, আমার অন্যতম কাছের বন্ধু, তিনিও হাউসওয়াইফ। আর আমার বোন, ওকে সামলাতেই সবার এনার্জি শেষ হয়। আর কোম্পানির কি সামলাবে? অগত্যা আমি হলাম বলির পাঠা হয়ে গিয়ে, মানে কোম্পানির সিইও। ও হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম, আমার বোনের নাম আরশি রায় চৌধুরী, ডাকনাম মিষ্টি। একদম পিচ্ছি, সবেমাত্র ফার্স্ট ইয়ার। তবে হ্যাঁ, ওর একটা দারুণ গুণ আছে, ভীষণ ভালো গান করে আর চমৎকার ড্রয়িং করে। আর হ্যাঁ, নন স্টপ ফালতু বকবক করতে পারে। আমার পরিবারের সম্পর্কে সবকিছু বলে দিলাম, আর আমার সম্পর্কে যা জানতে চান সেটা লেখিকা ম্যাডাম বলে দেবেন। আসলে জানেনই তো, নিজ মুখে নিজ গুণ শোভা নাহি পায়, নিজ মুখে নিজ দোষী বলা নাহি যায়। এই হলো আমাদের এই গল্পের নায়ক নায়িকার পরিচয়। আমাদের নায়িকা দিশানি চ্যাটার্জি দিশা, দুধে আলতা, গায়ের রং না হলে ফর্সা, কোমর অবধি লম্বা কফি রং চুল, ভীষণ কিউট। কাজল কালো দুটো মায়াবী চোখের চপলতা দিশারের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, রোগা পাতলা চেহারা, মিষ্টি স্বভাব, সহজে যে কোনো ব্যক্তির মনে দাগ কেটে যায়। ঘরে বাইরে বহু লোকের ক্রাশ তিনি, but she is pure single. She just with a dream friends. Ahira Chaudhary, smart, handsome, passionate, pure bachelor person. দেশি বিদেশি হাজার হাজার মেয়ে তার জন্য পাগল, কিন্তু আহির এসবে পাত্তা দেয় না। এতদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু এখন পড়াশোনা শেষ করে বাবার কোম্পানিতে জয়েন করেছে। তবে সেও ভালোবাসে তার স্বপ্নের রাজকুমারীকে, কিন্তু সে কেউ জানে না। তাই সবাই ভাবে দ্য মোস্ট হ্যান্ডসাম আহিরা চৌধুরী আসলে আনরোম্যান্টিক, কাজ পাগল মানুষ। যদি এসব কথায় আহিরের কিছু যায় আসে না, তবে আহির যতই কাজ পাগল বোরিং হোক না কেন, মেয়েরা তার লোকে ফিদা হয়ে সারাক্ষণ আশেপাশে মৌমাছির মতো ঘুরে বেড়ায়। সকাল সকাল দিশানি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিল। এরপর ব্রেকফাস্ট করে মা বাবার আশীর্বাদ আর দাদার
থেকে অল দ্য বেস্ট নিয়ে নিজের স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। দিশানি নিজেই নিজের নার্ভাসনেস কাটাতে নিজের মনেই বকবক করতে করতে মনের সুখে স্কুটি চালাচ্ছিল, কিন্তু অফিসের দিকে বাঁক নেওয়ার সময় বাধ্য সমস্যা। আসলে দিশানির অফিসটা রাস্তার একটি রাস্তায়, তাই দিশানি যখন মনের আনন্দে হাই স্পিডে স্কুটি চালিয়ে অফিসের রাস্তায় বাঁক নিচ্ছিল, তখনই উল্টো দিক থেকে আসা একটা অডি একই রাস্তায় বাঁক নিচ্ছিল। ফলস্বরূপ দিশানির স্কুটি সোজা গিয়ে অডির দরজায় ধাক্কা খেলো আর দিশানির রাস্তায় পড়লো। উফ, বাবা গো, মা গো, দাদা গো, আমায় বাঁচাও প্লিজ। আমার কোমরের দরজা উড়ে গেল গো, আমার হাড্ডিগুলো সব গুঁড়ো হয়ে গেল গো, আমার এবার কি হবে গো, আমার আর বিয়ে হবে না গো। এই যে মিস, শুনতে পাচ্ছেন? ওদের মধ্যে থাকা ব্যক্তিটি ইতিমধ্যে বাইরে বেরিয়ে এসেছেন। দিশানির বকবক শুনে হতভম্ব হয়ে গিয়েছিলেন, পরে সম্মিত ফিরতেই বলে উঠলেন, ওই কে রে, আমার কথার মাঝে কথা বলিস? তারপর ওর সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে দেখে, ও আপনি সেই মহান ব্যক্তি যার জন্য আরেকটু হলেই আমার কুচকি প্যারা আত্মাটা এই কিউসটা বডি ত্যাগ করে মহাশূন্য পাড়ি জমাতো। হোয়াট? ওই ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ নকল বিষ। আমি তোর কাছে স্পোকেন ইংলিশ ক্লাস করতে আসিনি। আরে, আমি আপনার সাথে ফালতু বকবকি করছি কেন? ও হ্যালো, ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ নকল বিষ, তাড়াতাড়ি আমার হাতটা ধরুন তো। এই যে মিস, ফালতু বকবক। আমার কি নামে রাখলেন? দেখুন, আমি জানি না আমার দেওয়া একটি নাম আপনার পছন্দ হয়েছে কিনা, তাই আপনি আবার শুনতেও চান, কিন্তু আগে তো আমার হাতটা ধরুন। আরে আজব তো, আমি কেন আপনার হাত ধরতে যাব? ও হ্যালো, এত ভাব নেওয়ার কিছু হয়নি। আমি আপনার হাত ধরে বিয়ে করতে যেতে চাইনি। ঝটপট আমার হাতটা ধরে আমাকে তুলুন, দেখি আমার বডির সমস্ত পার্টস ঠিক আছে কিনা। আর আমি তো মরে যাচ্ছি আপনাকে বিয়ে করার জন্য। নিন, উঠুন। দিশানি কোনো ক্রমে উঠে দাঁড়ালো। পায়ে বেশ ব্যথা পেয়েছে, হাতেও কেটে গেছে তা দেখে দিশানির ধাক্কা পার্সন নিজের রুমালটা বাড়িয়ে দেয়। আপনার হাতটা কেটে গেছে, এটা দিয়ে আপাতত রক্ত বন্ধ করুন, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। থাক, জুতো মেরে আর গরু দান করতে হবে না। মানে, আজ আমার অফিসের ফার্স্ট ডে আর আজকেই লেট, তার উপরে অ্যাক্সিডেন্ট। দেখুন, আই এম এক্স্যাক্টলি সরি। আমি অভ্যাস মতো না দেখে গাড়ি টার্ন করি, তবে তাকে আপনার কাছ থেকে কিছু শুনে আমি আর টাইম ওয়েস্ট করতে চাই না। বলেই দিশানি নিজের স্কুটি নিয়ে অফিসের দিকে রওনা দিল। ইন অফিস, দিশানি অফিসে ঢুকে রিসেপশনে গিয়ে নিজের পরিচয় দিতে অফিসের ম্যানেজার দিশানিকে নিয়ে জুনিয়র ডিপার্টমেন্টের সকলের সাথে পরিচয় করিয়ে দিল। তারপর ওর টেবিল দেখিয়ে চলে গেলেন। একটু পর হেড অব দ্য জুনিয়র ডিপার্টমেন্টের মিস রাধিকা সেন দিশানিকে ওর কাজ বুঝিয়ে দিয়ে চলে যেতেই দিশানির ডেস্কে এসে হাজির হলো পিয়ন। ম্যাম, আপনাকে স্যার এক্ষুনি ডেকেছে। স্যার মানে? কোন স্যার? আহির স্যার, মানে অফিসের বস আহির রায় চৌধুরী। উনি হঠাৎ আমায় ডাকলেন কেন? তা তো জানি না, তবে দেখে মনে হলো অনেক রেগে আছে। রেগে কেন? আমি কি করে বলবো? তাও ঠিক, নিশ্চয় আমি লেট করেছি বলে স্যার রেগে আছেন। মনে মনে কঠিন শাস্তি দেন। আচ্ছা, স্যার রেগে গেলে কি খুব? জানি না, আসলে স্যার তো দুদিন হলো জয়েন করেছেন। আগে বড় স্যার আর ছোট স্যার, মানে আহির স্যারের বাবা আর কাকা অফিস সামলাতেন। তবে শুনেছি এই স্যার ভীষণ রাগী আর অনিয়ম, একদম পছন্দ করেন না। ব্যাস, এটা শুনে দিশানের অবস্থা তো পুরোটাই খারাপ। হাত পায়ে ঠোকাঠুকি বাঁচিয়ে বহু কষ্টে বসের কেবিনের সামনে গিয়ে পৌঁছালো, কিন্তু ভেতরে ঢুকতে সাহস হলো না। টেবিলের সামনে দাঁড়িয়ে যখন দিশানি ভাবছে ভেতরে ঢুকবে কিনা, তখন দরজাটা খুলে গেল আর ভেতরে থেকে দুটি বলিষ্ঠ হাত দিশানিকে টেনে ভিতরে ঢুকিয়ে নিল। ঘটনার আকস্মিকতায় দিশানি পুরোই থতমত হয়ে গেছে। এমন একটি ঘটনা যে ঘটতে পারে তা দিশানির কল্পনারও বাইরে। ও এতটাই হতভম্ব হয়ে গেছে যে রিয়াক্ট করতেই ভুলে গেছে। যখন সম্মিত ফিরল, সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে দিশানি আরো অবাক হয়ে গেল। আপনি? আহির, মিস দিশা, আই মিন দিশানি, আপনি আপনি এখানে কি করছেন? আমার অফিস, আমার কেবিন, আমি থাকবো না তো কে থাকবে? মানে আপনি? ইয়েস মিস দিশানি, আমি এর বস আহির রায় চৌধুরী, সান অফ আকাশ চৌধুরী। মানে স্যার, আপনি আমায় ডাকলেন কেন? তোমার সেবা করার জন্য। দিশানি অবাক হয়ে প্রশ্ন করে। ইয়েস মিস বলে আহির দিশানির সামনে এসে দাঁড়ালো।
মানে আমি বুঝিয়ে দিচ্ছি। কথাটা বলি আহির দিশানির হাত ধরে ঘুরিয়ে ফেলে দিল। দিশানি গিয়ে পড়লো আহিরের চেয়ারে। সঙ্গে সঙ্গে আহির এসে চেয়ারের হাতলে ভর দিয়ে দিশানির মুখোমুখি দাঁড়ালো। আহিরের এ সমস্ত কার্যকলাপে দিশানি অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। সেই সাথে মনের মধ্যে একটা ভয় কাজ করছে। আহিরকে এক দৃষ্টে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে দিশানির কাঁপা কাঁপা স্বরে বলল, স্যার শুরু। কিন্তু দিশানির কথা আহিরের কর্ণগোচর হলো কিনা বোঝা গেল না, কারণ আহিরের নিজ স্থানের কোনো পরিবর্তনই হলো না। আহির দিশানির দিকে তাকিয়ে নিজের বাঁ হাতটা ধীরে ধীরে দিশানির দিকে বাড়িয়ে দিল। এতে দিশানি আরো বেশি ভয় পেয়ে গেল। আহিরের হাতটা এগিয়ে গিয়ে দিশানির হাতে স্পর্শ করতে কেঁপে উঠে দিশানি। মনের মধ্যে এক অজানা আশঙ্কায় হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে অনেক গুণ বেড়ে যায়। ভয়ে ভয়ে বলে ওঠে, স্যার কি করছেন, ছাড়ুন। কিন্তু আহির দিশানির কথায় কোনো পাত্তা না দিয়ে দিশানের চেয়ারটা ঘুরিয়ে টেবিলের দিকে করে আর নিজে টেবিলের উপরে উঠে দিশানির মুখোমুখি হয়ে বসে। তারপরে পাশে থাকা বাক্সটি খুলে দিশানির হাতের ক্ষত স্থানটা পরিষ্কার করতে শুরু করে। এতক্ষণে দিশানি বুঝতে পারে আহিরের কথার অর্থ। নিজের উপর বড্ড রাগ হয় দিশানির। স্যার কোথায় আমার ভালোর জন্য এসব করছেন, আর আমি স্যারকে কত ভালো ভাবছিলাম। দিশানিকে নিজের ভাবনায় ডুবে যেতে দেখে বৃদ্ধি হেসে আহির নিজের কাজে মন দেয়। ক্ষত স্থানটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করার সময় তীব্র জ্বালা অনুভূত হওয়ায় দিশানি অজান্তেই অন্য হাতটা দিয়ে খামচে ধরে আহিরের হাত। ব্যান্ডেজ করা শেষ হলে দিশানি চোখ খুলে, ইউ আর অ্যাবসলিউটলি ফাইন। ব্যান্ডেজ করার সময় দিশানি ভয়ে ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিল। আহিরের ডাকে ধীরে ধীরে চোখ খুলে। তারপর আহিরকে একটা ধন্যবাদ দিয়ে বাইরে বেরিয়ে আসতেই দিশানি তাকায় আহিরের ডাকে পিছনে ফিরে। ইয়ে স্যার বলুন। তুমি চাইলে আজ বাড়ি চলে যেতে পারো। মানে তোমার হাতের এই অবস্থা? সমস্যা নাই স্যার, আমি কাজ করতে পারবো। ওকে, তবে কোনো সমস্যা হলে অবশ্যই বলবে। ঠিক আছে স্যার, আসছি। দিশানি কেবিন থেকে বেরিয়ে যেতেই আহির আলতো হেসে নিজের মাথার পিছনে একটা চাপড় মারল। তারপর নিজের চেয়ারে গিয়ে বসলো। আর তখনই, আসবো দাদা ভাই? একটা মিষ্টি কণ্ঠস্বর শুনে আহির দরজার দিকে তাকালো। দরজার সামনে দাঁড়িয়ে আছে দুটি মেয়ে। বছর 17-18-র একটা মিষ্টি মেয়ে আর একজন বছর 25-এর একটি সুন্দরী যুবতী। সাজ পোশাক দেখে বিবাহিত বলেই মনে হয়। আরে মিষ্টি, বৌমনি, তোমরা বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। তুই পারমিশন দিলে তো না আসবো? তুই কবে আমার পারমিশন নিস শুনি? আগে নিতাম না, তবে এবার থেকে তো নিতে হবে। তাই আজ থেকেই প্র্যাকটিস করছি। কি বলতে চাইছিস? কেন বুঝতে পারছিস না? উলফ মিষ্টি, এত গরম হচ্ছে কেন? আমাদের আহির তো এখনো বেবি, বুঝতে তো প্রবলেম হবেই। আহিরের বৌদিমণি তিথি বলল এই কথা। বৌমণি, তুমি এসব কি বলছো? বেবি, ডোন্ট টেক এনি চাপ, আমি আছি তো তোমাকে সবকিছু বুঝে দেওয়ার জন্য। কি বোঝাবে তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে আজকাল তোমার কেবিনে সুন্দরী রমণীদের আগমন হচ্ছে, তো তাই মিষ্টি যাতে ভুল সময় এসে ভুল কিছু দেখে না ফেলে, তার প্রোটেকশন হিসেবে আমি পারমিশন নেওয়াটাই বেস্ট। আসলে বোঝোই তো, মিষ্টি একদম পিচ্ছি মানুষ। মানে, তোমরা আমার কেবিনে সুন্দরী মেয়ে কোথায় পেলে? আজকে যেরকম যত্ন করে ব্যান্ডেজ করে দিচ্ছিলে, তাতে কাল থেকে অবশ্যই এসব মেয়েরাই হাত পা কেটে আসবে। তা মোস্ট হ্যান্ডসাম আহিরা চৌধুরী সান্নিধ্য পেতে। বৌদ্ধমণি, তুমি কিভাবে? দা ভাই, শুধু বৌদ্ধমণি না, আমিও সবটা দেখেছি। মিষ্টির কথা শুনে আহির বিস্মিত হয়ে বড় বড় চোখে ওদের দিকে তাকালো। কি দেবরজি, বিয়েটা কবে করছো? বিয়ে? বৌমণি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না দাদা ভাই, আমরা একদম ঠিক বলছি। তাহলে এসব কি বলছো? আমি কেন ওকে বিয়ে করব? তোমরা তো ভাবছো তা নয় আসলে। ওহো দেবরজি, আমি তোমার কাছে কোনো উদ্ভট চাইনি, কারণ আমরা জানি ওই দিদিটাই আমার হ্যান্ডসাম বৌমণি হবে। মিষ্টি, এই খুশিতে একটা সেলফি তো হতেই পারে। ইয়েস, হ্যাঁ। হ্যাশট্যাগ ছোট দাদাভাই প্রেমে পড়েছে। এরপর ওরা আহিরকে টেনে মাঝখানে নিয়ে দুপাশে দাঁড়িয়ে পড়ে সেলফি পোজে। তিতির হাতে থাকা মোবাইলে ফটাফট বন্দী হয় কয়েকটা ছবি। কয়েক মিনিটের মধ্যে দুটো ইনস্টাগ্রাম আইডি থেকে পোস্ট হয়, মোস্ট ফেমাস বিজনেসম্যান আহির রায় চৌধুরী ক্রাস্টদের জন্য দুঃসংবাদ। হ্যাশট্যাগ আহির রায় চৌধুরী প্রেমে পড়েছে। তারপর সেদিন সন্ধ্যায় বনু, অফিস কেমন কাটলো? খারাপ নয় দিশানি। কলিগরা কেমন?
ফার্স্টে দেখে তো মনে হলো বেশ হেল্পফুল। বাহ, আর অফিসের বস কেমন? ভীষণ রাগী, গোমরামুখ, অ্যারোগেন্ট, তবে মনটা বেশ ভালো। তাহলে তো তোর জন্য বেশ বিপজ্জনক। সেটাই ভয়ে। তুই যেন আবার পাকামি করে বসের গোমরা মুখে হাসি ফোটাতে যাস না। আমার কথা ছাড়ো, তুমি বলো আজ এত লেট হলো কেন? কোথায় গিয়েছিলে? গার্লফ্রেন্ডের সাথে ডেটে? আরে ধুর, গার্লফ্রেন্ড কোথায় পাবো? কাউকে ভালো লাগে না। আমি তো আমার ভালোবাসাদের নিয়ে ভালোই আছি। তুই থাম, তোর ভালোবাসার কাহিনী শুনতে ভালো লাগে না। কে জানে এই জন্মে আমি কাউকে বউ দিতে পারবো না। সে তো আমিও বলতে পারি, তোরও তো কাউকে পছন্দ হয় না। উপরওয়ালা জানেন আমিও কারো শালাও হতে পারবো কিনা। তোর বড্ড বেশি শখ জেগেছে না রে শালা, আবার তোকে শোয়াচ্ছি। আজ তোর একদিন কি আমার একদিন। বলে দিশানের পাশে থাকা জলের বোতলটা নিয়ে দিশানকে তাড়া করলো। সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে দিশান আর দিশানি। এই মুহূর্তে ওদের দেখে বোঝার উপায় নেই, ওরা একজন ডাক্তার আর একজন ভারতের মোস্ট ফেমাস কোম্পানির ফ্যাশন ডিজাইনার। অফিস থেকে ফিরে নিজের রুমের ব্যালকনিতে বসে কফি খাচ্ছিল আহির। এই বিকেলটা আহির ব্যালকনিতে থাকতে ভীষণ পছন্দ করে। শহরের বুকে হলেও আহিরের বাড়িটা নিবিড় প্রকৃতির মধ্যে। বাংলো প্যাটার্নের বাড়িটার চারিদিকে বিভিন্ন ধরনের উপকারী সৌন্দর্য বৃদ্ধি করে গাছের সমারোহ। আহির নিজেও প্রকৃতি প্রেমী। ব্যালকনিটা তাই নিজের হাতে বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে সাজিয়েছে। এই গাছগুলির পরিচর্যা আহির নিজের হাতেই করে। এর মধ্যে থাকা কাঠগোলাপ গাছগুলি আহিরের সবচেয়ে প্রিয়। আর যখন ফুল ফোটে তখন তো কোনো কথাই নেই। বিকেলে অস্তগামী সূর্যের উজ্জ্বল ম্লান আভা স্ফুটিত কাঠগোলাপের মাঝে হলুদ রঙের উপর পড়ে এক অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি করে। কফি মগ হাতে সাদা রঙের কাঠগোলাপের দিকে তাকিয়ে বিকেলের মায়াবী সৌন্দর্য উপভোগ করছিল আহির। মৃদু মন্দ বাতাস বইছে, আর সেই বাতাসের সাথে থেকে থেকে ভেসে আসছে বাগানের বড় কাঠগোলাপ গাছগুলি থেকে ফুলের সুমিষ্ট গন্ধ। ফুরফুরে মনে কফি মগে চুমুক দিতে দিতে আহিরের মনে আসে দিশানির স্মৃতি, আর সাথে সাথে আহিরের ঠোঁটের কোণে ফুটে ওঠে একটা মিষ্টি হাসি। নিজের মনেই আহির দিশানির সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর স্মৃতিচারণ করছিল আর আনমনে মুচকি মুচকি হাসছিল। ভাই, প্রপোজ করবে কবে? একটা কণ্ঠস্বর শুনে আহিরের ভাবনায় সেট করে। আহির মুখ তুলে তাকাতেই একটা হ্যান্ডসাম ছেলে এসে আহিরের বাসায় বসে। দাদা ভাই, তুই এখন বাড়িতে? আহির অবাক হয়ে, চলে এলাম। বউকে খুব মিস করছিলাম তো। তো আমার ঘরে কি করছিস? নিজের রুমে যা, নাকি বৌমনি পাত্তা দেয়নি? হাসতে থাকে আহির। বলি হ্যাঁ, এসে নাও। তোমারও দুর্দিন খুব বেশি দূরে নয়। মানে? অপেক্ষা করো মেরে ভাই, সময়ই সবে জানতে পারবে। তো আমার রুমে কি মনে করে? না মানে দরকার না থাকলে তো এই রুমে আসিস না। এসেছিলাম একটা দরকারে, কিন্তু তোকে দেখে মনে হলো এ ব্যাপারে আর কথা বলার দরকার নেই। আহির জিজ্ঞাসা চোখে আবিরের দিকে তাকালো। হ্যাঁ, যেটা বলছিলাম আবির। কি? প্রপোজ করবে কবে? মানে? দাদা ভাই, তুই এসব কি বকছিস? প্রপোজ কি? প্রপোজ? কার প্রপোজ? ওহ আহির, ডোন্ট বি সো এজিটেড, আই নো এভরিথিং। তুই কিভাবে? তোর বৌমনি আমাকে সব বলেছে। আমি প্রথমে বিশ্বাস করিনি, তাই এ নিয়ে তোর সাথে কথা বলতে এসেছিলাম, কিন্তু কিন্তু এখানে এসে দেখলাম আই অ্যাম রং। আমার বাড়িটা সত্যি প্রেমে পড়েছে, কিন্তু আমার মনে হয় না। একটা কথা বলি ভাই, আমি জানি তুই সারা জীবন প্রেম ভালোবাসা থেকে শত হাত দূরে ছিলি, তাই এই ফিলিংস গুলো বুঝতে তো সময় নেই, কিন্তু এতটা সময় নিস না যা জন্য ফিলিংসটা তুই বুঝবি সে হারিয়ে যায়। আহির কিছুক্ষণ চোখ থেকে জিজ্ঞেস করলো, হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড? আই এম ইন লাভ। ভালোবাসার কোনো কারণ দেখে হয় না, ভালোবাসার তো নির্দিষ্ট কোনো সংজ্ঞাও নেই। ভালোবাসা হলো একটা ফিলিংস, একটা অনুভূতি থাকে যাকে ফিল করতে হয়। ভালোবাসা এমন একটা অনুভূতি যেখানে মিশে থাকে একটু ভালো লাগা, অনেকটা ভালো রাখা, কিছুটা শ্রদ্ধা, খানিকটা আবেগ আর কিছুটা প্রতিজ্ঞা। আর একটু ভালোবাসা সবাই একই রকম ভাবে অনুভব করে না। কেউ প্রথম দেখায় কাউকে ভালোবেসে ফেলে, আবার কেউ দীর্ঘদিন পরস্পরের সাথে মেলামেশা করে ধীরে ধীরে ভালোবাসাটা অনুভব করে।
কেউ দূর থেকে কারো চোখের দৃষ্টি দেখে বুঝতে পারে সে তাকে ভালোবাসে, আবার কেউ সামনে দাঁড়িয়ে থেকেও বুঝতে পারে না। আহির সম্পূর্ণ শান্ত হয়ে গভীর মনোযোগ দিয়ে আবিরের প্রতিটা কথা শুনছিল। আবিরকে থেমে যেতে দেখে দু চোখ তুলে ওর দিকে তাকালো। আবির আবার বলা শুরু করে, যদি কারো সান্নিধ্য তোর ভালো লাগে, প্রচন্ড মন খারাপে, মুড অফের সময়, এমনকি দুশ্চিন্তারও সময় তোর কারো কাছে শান্তি অনুভূত হয়, কারো কষ্টে তোর কষ্ট অনুভূত হয়, কারো পাগলামি, রাগ তোর ভালো লাগে, তাহলে তুই নিশ্চিত হতে পারিস সেই মানুষটি তোর ভালোবাসে। আহির তখনও গভীর ভাবনায় ডুবে হয়তো আবিরের বলা প্রতিটা কথাকে উপলব্ধ করার চেষ্টা করছে। আহিরকে নিশ্চুপ দেখে আবির আহিরের কাঁধে নিজের হাত রাখলো, তারপর হালকা চাপড় দিয়ে, আমার কথাগুলো ভেবে দেখিস ভাই, অল দ্য বেস্ট। কথাটা বলে আবির আহিরের ঘর ছেড়ে বেরিয়ে গেল, আর আহির ডুবে রইল নিজের ভাবনায়।